পুরান ঢাকার সেই সরিষার তেলের তেহেরি যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত ফ্রম মাই রান্নাঘর। আজকের রেসিপি পুরান ঢাকার সেই সরিষার তেলের বিফ তেহেরি। এই তেহেরিটা আমি সম্পূর্ণ ঘরোয়া মশলায় তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন রাইসগুলা কতটা ঝরঝরে হয়েছে। আপনাদেরকে রাইসটা একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে আর জুসি হয়েছে। তো এবার সম্পূর্ণ রান্না দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। সব থেকে কম মশলা লাগে এই তেহেরি রান্নায়, তাই প্রথমেই লাগবে দারুচিনি। এখানে দুইটা বড় সাইজের দারুচিনি নিয়েছি। তারপর লাগবে এলাচ, তাই আমি এখানে 8 থেকে 10টা এলাচ দিয়ে দিলাম। এরপর লাগবে জয়ফল, তাই এখানে একটা বড় সাইজের অর্ধেকটা নিয়েছি। আর যদি জয়ফল ছোট হয় সেক্ষেত্রে একটা নেবেন। এরপর লাগবে জয়ত্রী, এখানে 2 থেকে 3 পিস নিয়েছি জয়ত্রী। এরপর লাগছে 2টা বড় এলাচ। পর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। লাগবে 15 থেকে 20টা কালো গোলমরিচ, চাইলে এখানে সাদা গোলমরিচ ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। এই পর্যায়ে এই গোটা মশলাগুলোকে পাউডার করে নিচ্ছি। বিফ তেহেরি রান্না করার প্রথম পয়েন্টটা হলো সরিষার তেল। অবশ্যই বিফ তেহেরি সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। এরপর লাগবে পেঁয়াজ কুচি। তেহেরি রান্নায় পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এটা ঝাল অনুযায়ী দিয়েছি। চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন, তবে কাঁচামরিচ ব্যবহার করলে তেহরিটা সাদা হবে, তেহরিটা একটু আলাদা ফ্লেভার আসবে। গুঁড়া মরিচের তেহরিতে একটু লালচে ভাব আসে, তেহরির যে সাদা ভাবটা আছে সেটা আসে না। তাই আমার মতে তেহরি রান্নায় কাঁচামরিচটাই ব্যবহার করা উচিত। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 2টা তেজপাতা ফালি করে দিয়েছি। মাঝারি সাইজের 2টা দারচিনি ব্যবহার করেছি। লং দিয়েছি 5 থেকে 6টা। আর ব্যবহার করেছি কাবাব চিনি মশলা 7 থেকে 8টা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর আদা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সেই সাথে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা এখানে অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে তেহরিতে কিশমিশটা দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতে ভালো লাগে। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণটা আমি শুধুমাত্র এখানে মাংসের জন্য দিয়েছি। এখন লাগবে টক দই। এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি টক দই আছে। বাসায় যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে দুধের গুঁড়া আর ভিনেগার দিয়ে টক দইটা আপনারা রেডি করে নিতে পারেন। টক দইটা অবশ্যই তেহরিতে দেওয়া লাগবে। টক দই দেওয়াতে তেহরির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই পর্যায়ে পাউডার করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা আমি 2 চামচই ব্যবহার করেছি। মশলাটাকে এভাবে না দিয়ে চাইলে আগেও এই মাংসটার সাথে মশলাগুলোকে ম্যারিনেট করে রাখতে পারেন, এভাবে দিলেও চলবে। এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গরুর মাংস। তেহরি রান্নার সেকেন্ড পয়েন্টটা হলো মাংস। মাংসগুলো অবশ্যই চর্বিযুক্ত মাংস নেবেন। এখানে আমি গরুর মাংস ব্যবহার করেছি, আর এখানে গরুর মাংস আছে হাফ কেজির চেয়ে একটু কম। চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে খাসি কিংবা মুরগিও ব্যবহার করতে পারেন, তবে আমার মতে তেহরিতে গরুর মাংস ব্যবহার করাই বেটার। মাংসটাকে একটু কষানো হয়ে আসলে মাংসের কালারটা যদি একটু চেঞ্জ হয়ে আসে সেক্ষেত্রে ঢেকে রেখে দিবেন। কিছুক্ষণ পর দেখতে পাবেন মাংসের মধ্যে থাকা এক্সট্রা পানিগুলো বের হয়ে আসবে। এই পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে খেয়াল রাখবেন যে পাতিলের তলানিতে মাংসগুলো যেন না লেগে যায়, এতে করে মাংসের মধ্যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, তেহরি খেতে ভালো লাগবে না। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে থাকা যে এক্সট্রা পানিগুলো বের হয়ে আসছিল সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে আসছে। এই পানিগুলো বের হওয়ার পর কিন্তু সম্পূর্ণ শুকাতে হবে, তা না হলে মাংসগুলো কষানো হবে না, মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে না। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার পানি দিতে পারবেন। এই পর্যায়ে মাংসে থাকা লবণটা অবশ্যই চেক করে নেবেন, যদি কম হয় সেক্ষেত্রে আরেকটু লবণ বাড়িয়ে দিতে পারেন। অন্য সাইড দিয়ে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে আমি আলুগুলোকে ফ্রাই করে নিব। তেহরিতে অনেকে আলু খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আমি আলুটা ব্যবহার করেছি, চাইলে এখানে আলুটাকে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি আলুটাকে 90% কুক করে নিব। সেই সাথে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া দেওয়াতে আলুগুলো অনেকটা কালারফুল হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ পর আলুটা পুরোপুরি ফ্রাই হয়ে আসলে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে সেক্ষেত্রে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর মাংসটাকে আমি চেক করে নিচ্ছি। মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে, আর মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটাও শুকিয়ে একদম তেল বের হয়ে আসছে।
মাংসটাকে সেদ্ধ করার জন্য পরবর্তীতে আমি আরো একটু পানি দিয়েছিলাম, সেটা দেখালাম না। অনেক সময় দেখা যায় মাংসটা সেদ্ধ হওয়ার জন্য টাইম বেশি লাগে, সেই ক্ষেত্রে আপনারা মাংসটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। পর্যায়ে আমি মাংসটাকে আলাদা করে উঠিয়ে নিচ্ছি। শুধুমাত্র মাংস, তেল কিংবা ঝোল কিছুই নেবেন না, শুধু মাংসটাকে উঠিয়ে নেবেন। এ পর্যায়ে তেহরির রাইসটাকে রান্না করার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানি নিয়েছি টোটাল 3 কাপ, যেহেতু আমি তেহরির জন্য রাইসটা নিয়েছি 1.5 কাপ, সেক্ষেত্রে পানি দেবো এর ডাবল, তার মানে 3 কাপ হয়েছে এখানে পানি। আর হচ্ছে এখানে আমি পানি থেকে একটু, এই 3 কাপ পানি থেকে একটু পানি সরিয়ে নিয়েছি। সরিয়ে রাখা পানিটার মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি, তারপর সেটা দিয়ে দিলাম। এই গুঁড়া দুধের পরিবর্তে চাইলে আপনারা লিকুইড দুধটাও দিতে পারেন। এই দুধ দেওয়াতে তেহরির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এই অবস্থায় যদি দেখেন লবণটা পারফেক্ট হয়েছে, সেক্ষেত্রে লবণটা আরেকটু বাড়িয়ে দিবেন, কারণ রাইসটা পরবর্তীতে ফুলে ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে লবণ আবার দেওয়ার প্রয়োজন হবে। এ পর্যায়ে আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রস দেওয়াতেই কিন্তু রাইসের মধ্যে অনেকটাই সাদা ভাব আসবে। এখন এখানে আমি রাইসটা অ্যাড করছি। এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়েছি। তেহরি রান্নার থার্ড এবং লাস্ট পয়েন্টটা হলো যে তেহরির চালটা আছে সেটাই। তেহরির চালটা অবশ্যই ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। চিনি গুঁড়া কিংবা কালিজিরা পোলাও চাল নিতে পারেন, অথবা বাসমতি চালটা নিতে পারেন। তেহরির চালটা যদি ভালো মানের না হয়, সেক্ষেত্রে দেখা যায় তেহরির লাস্ট পর্যায়ে চালটা ফুটে আসে না, খেতে ভালো লাগে না। এই পর্যায়ে এখানে আমি 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ গোটা দিয়েছি, আর কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভাগ করে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা স্মেল ছড়াবে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখতে পাবেন রান্নায় এমন বলক উঠে এসেছে। সে পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন পানিটা শুকিয়ে উপর দিয়ে এমন হলুদ হলুদ তেল চলে আসছে। সে পর্যায়ে আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুগুলোকে অ্যাড করার পর আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাবেন তেহরির সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেহরির রাইসগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে তেহরির রাইসটা 90% সিদ্ধ হয়ে আসছে, বাকি 10% দমে দেওয়ার পর সিদ্ধ হয়ে আসবে। তেহরিটা দমে দেওয়ার আগে এ পর্যায়ে আমি একটু গোলাপ জল ব্যবহার করেছি, আর দিচ্ছি কেওড়া জল। এই গোলাপ জল আর কেওড়া জল অবশ্যই তেহরিতে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে সুন্দর একটা স্মেল ছড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দিবেন, এতে করে তেহরিতে সুন্দর একটা স্মেল ছড়ায়, তেহরি খেতে ভালো লাগে। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে তেহরিটাকে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে তেহরির ভিতরে বাতাস প্রবেশ করবে না, আর হচ্ছে তেহরির যে রাইসটা আছে সেটা খুব সুন্দর করে ফুটে আসবে। এই পর্যায়ে তেহরিকে আমি 10 মিনিটের জন্য দমে দিয়েছি, আর হচ্ছে এখানে দমে দেওয়ার জন্য তেহরির নিচে চাইলে একটা তাওয়া ব্যবহার করতে পারেন। তেহরি রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন তেহরি রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। তেহরি রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, আর হচ্ছে তেহরির মাংস আর তেহরির চালটা অবশ্যই ভালো দেখে নেবেন। বাসায় এই তেহরিটাকে ঘরোয়া মশলায় তৈরি করে দেখেন, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন।